বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। শুরুটা করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিয়ে। বাংলাদেশের রাজনীতি অনেকদিন ধরেই এক ধরনের অনিশ্চয়তায় ভরা, এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এমনকি অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতেও সেই অস্থিরতা কাটানো যায়নি। এবং এটাও অনেকে মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা অদৃশ্য ছায়া বেশ শক্তিমান হয়ে উঠতে শুরু করেছে, যে বাংলাদেশকে বিগত সরকার এক ডিরেকশানে নিয়ে গিয়ে দেশটাকে ধ্বংস করেছে, আরেকটা শক্তি বাংলাদেশকে অন্য ডিরেকশানে নিয়ে যাবার চেষ্টা করছে। সেই জায়গায় মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, তার ফিজিক্যাল প্রেজেন্স নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীদের জন্য উৎসাহের এবং তাদেরকে সাহস শক্তি যোগাবে। কিন্তু একই সঙ্গে আমার আপনার কাছ থেকে বুঝতে চাই আমি যে এটা দেশের জন্যে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যতের জন্যে কতটা কল্যাণকর হবে বা কতটা ইতিবাচক ভূমিকা তিনি রাখতে পারবেন এই দীর্ঘ 17 বছর দেশের বাইরে নির্বাসনে থেকে সেখান থেকে ফেরত আসবার পর। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে আমি সম্মানিত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাই। এখনও সারা দেশে আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে একটা আমেজ তৈরি হয়েছে, সেই আমেজ এখনও ফুরিয়ে যায়নি। তিনি যেখানেই যাচ্ছেন, যেখানেই নামছেন, যেখানেই হাঁটছেন, সেখানেই এক ধরনের জনতার ঢল নামছে। সোশ্যাল মিডিয়াতে সম্ভবত মনোযোগের সিংহভাগ মনোযোগ এখন তারেক রহমান এবং জিয়া পরিবারকে ঘিরে। এটা অত্যন্ত ন্যায্য পাওনা তাদের, এবং এই মনোযোগ নেট দুনিয়াতে এবং বাস্তব জগতে দুই জায়গাতেই এই যে মনোযোগ এবং ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন, আমি মনে করি এটা তাদের ন্যায্য পাওনা। বিগত 17 বছরের নির্যাতন এবং তাদেরকে ঘিরে যে কল্পকাহিনী, মিথ্যা কাহিনী, চরিত্র হননের যে অপচেষ্টা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং তার মিত্ররা যে কাজ করেছে তাই নয়, তাদের এই কাজে গুরুত্বপূর্ণ সমস্ত প্রতিষ্ঠানরা যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করেছে। বেছে বেছে আপনার দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানকেই তারা খুঁজে খুঁজে বের করে একটা সুনিপুণ কর্পোরেট একটা অস্ত্র তৈরি করেছে এই অপপ্রচারটা করার জন্য। সেই কাজে আদালত থেকে শুরু করে, গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে, গণমাধ্যমের মালিকানা থেকে শুরু করে, সাংবাদিকদের মধ্যে এক ধরনের, এবং এই পুরো ব্যাপারটাই এমনভাবে দাঁড় করানো হয়েছিল যে তারেক রহমানের চরিত্র হনন করতে পারলেই বড় বড় ব্যবসা পাওয়া যাচ্ছে, তারেক রহমানের চরিত্র হনন করতে পারলেই পাওয়ার প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, তারেক রহমানের চরিত্র হনন করতে পারলেই আপনার এলএনজির লাইসেন্স পাওয়া যাচ্ছে। এরকম একটা শিল্প কারখানায় রূপান্তরিত করে ফেলেছিল এই তারেক বিরোধী বা খালেদা জিয়া বিরোধী বা জিয়া পরিবার বিরোধী। এবং এক পর্যায়ে তো বলতে বলতে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে পর্যন্ত গোয়েন্দা বাহিনীর দালাল এবং রাজাকারও বানানো হয়েছিল। কিন্তু ইতিহাসের গতি তো অত্যন্ত নির্মম। এখন বরঞ্চ শহীদ জিয়াউর রহমানের ভাবমূর্তি, তার মুক্তিযুদ্ধের ঘোষণা, তারেক রহমানের আগমন, তাকে ঘিরে মানুষের যে প্রত্যাশা এবং বিএনপির যে সাংগঠনিক শক্তি, তার যে সমর্থক বলয়, তার যে মিত্র, এটি হয়ে গেছে এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, সংরক্ষণ করা এবং ভবিষ্যতে প্রকৃত অর্থেই একটি গণতান্ত্রিক চেতনার আলোকে এটাকে রিডিফাইন করার একমাত্র মাধ্যম। যারা বিকৃতভাবে এই কাজটা করেছেন তারা কিন্তু পরাজিত এবং পলাতক, এবং তারা এমনভাবে বিষয়টা দাঁড় করিয়েছেন, তার বিকৃতির কারণেই কিন্তু আজকে বিএনপির নেতৃত্বে যারা মধ্যপন্থী রাজনীতিটা বাংলাদেশে করতে চায়, যারা ইতিহাসকে ইতিহাসের জায়গায় দাঁড় করতে চায়, তাদেরকেই এখন
তাদের এই অপকর্মের কুকর্মের যে প্রতিক্রিয়া, সেটা মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে। এবং সে কারণেই বিএনপিকে ঘিরে এখন উল্টো আক্রমণ। আওয়ামী লীগ দীর্ঘদিন বিএনপির কাছ থেকে মুক্তিযোদ্ধার পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চেষ্টা করেছে, এবং তারা বিএনপিকে চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্ন করতে। এখন আবার আরেক দল লোক বিএনপির দেশপ্রেমের পরীক্ষা আদায় করে বেড়াচ্ছে। বিএনপি ভারতের দালাল, বিএনপি আওয়ামী লীগের দালাল, বিএনপি কতটা দেশপ্রেমিক, এখন আবার তাদেরকে পরীক্ষা দিয়ে বেড়াতে হচ্ছে। এর কারণ হলো বিএনপি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞাটা বোঝে এবং প্রথম থেকেই কিন্তু এই কাজটা করেছে। এবং সে কারণেই শহীদ জিয়াউর রহমানের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে এই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে। বিএনপি প্রথম রাজনৈতিক দল যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ যাই বলি না কেন আমরা, সেই যুদ্ধে এবং যুদ্ধের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতার সঙ্গে জনগণের ধর্মীয় মূল্যবোধের একটা সুসম্পর্ক তৈরি করতে পেরেছিল। জিয়াউর রহমানের আবির্ভাবের আগে দেশে এমনভাবে তৎকালীন সময়কার রাজনৈতিক ক্ষমতাসীন নেতৃত্ব স্বাধীনতার চেতনাকে চর্চা করত, যা ধর্মীয় মূল্যবোধের বিপরীতে এসে দাঁড়ালো, অথবা স্বাধীনতা বিরোধী তৎপরতাকে কেবলমাত্র দাড়ি টুপি দিয়েই কিন্তু প্রতীকীকরণ করা হয়েছিল। এবং এভাবেই মসজিদ, মাদ্রাসা এবং ধর্মপ্রাণ মানুষ এবং যারা 1947 সনে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন এমন বয়স্ক মানুষ, তাদের সবাইকে গড়ে স্বাধীনতা বিরোধী বানিয়ে দেওয়া হয়েছিল। এবং সব ক্ষেত্রেই এই মেরুকরণটা করা হয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে যে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ যে ভোট পেয়েছিল, সেই ভোটের বাইরে প্রায় 27% ভোট ছিল যারা কিন্তু নৌকা মার্কায় ভোট দেয় নাই। কেননা ভোটের মূল ইস্যুটাই ছিল পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা স্বায়ত্ত শাসন। পাকিস্তান ভাঙার কিন্তু কোনো কর্মসূচি শেখ মুজিব সাহেব দেননি। এমনকি 70-এর নির্বাচনের পরেও ডেভিড ফস্টারের সঙ্গে যখন 32 নম্বর ধানমন্ডিতে তিনি সাক্ষাৎকার দেন ডেভিড ফ্রস্টের সঙ্গে, হ্যাঁ, তখন সরাসরি কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন ডেভিড ফস্টার, যা তাদেরকে আপনি কি স্বাধীনতার ডাক দিচ্ছেন? উনি কিন্তু বলেছেন স্পষ্ট বলছেন, নো, আই মিন ইমানসিপেশন। খুব রাইটলি কিন্তু উনি বলেছেন। এবং বলেছেন দিনের বেলায় যখন 32 নম্বর ধানমন্ডিতে উনি স্বাধীনতা যুদ্ধের প্রশ্নটা নাকচ করে ইমানসিপেশনের কথা বলছেন, সেই দিনই সন্ধ্যায় কিন্তু উনি আবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেগোসিয়েশন করছেন। ডক্টর কামালকে দায়িত্ব দিচ্ছেন গোপনে গোপনে পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার জন্য, ইয়াহিয়া খানের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য। আওয়ামী লীগের তৎকালীন সময়কার এই ভূমিকা বা শেখ মুজিবুর এই ভূমিকাকে আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অন্যায় মনে করি না। কারণ 70-এর নির্বাচন তো তাকে এই ম্যান্ডেটই দিয়েছিল। কিন্তু লজ্জাটা হচ্ছে সেখানে যখন পরিস্থিতি যুদ্ধের দিকে যেতে বাধ্য করলো, রাজনৈতিক সংগ্রামের পর্বটা যখন নিঃশেষ হয়ে গেল, যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গ্রেপ্তার বরণ করা ইচ্ছায় অথবা অনিচ্ছায় ছাড়া আর জনগণকে একটা দিক নির্দেশনাবিহীন রেখে দেওয়া ছাড়া কিন্তু আর কোনো পথ খোলা থাকলো না। এবং এই অপকর্ম ঢাকতে গিয়েই কিন্তু নানান রকম কল্পকাহিনী তৈরি করতে হয়েছে, চিঠি চিরকুট এই সেই, যা আজ পর্যন্ত কিন্তু ইতিহাসের মানদণ্ডে কখনোই কিন্তু এভিডেন্সিয়াল হয়নি, আজ পর্যন্ত হয়নি। বরঞ্চ বিপরীতে দেখা গিয়েছে 1971-এর 25শে মার্চ রাত 2টোর সময় মেজর জিয়ার নেতৃত্বে উই রিভোল্ট, পাকিস্তানি সামরিক বাহিনীতে বাঙালি সামরিক কর্মকর্তারা রিভোল্ট করলেন এবং তারা সেখানে একটা সামরিক পরিকল্পনা দিলেন। পাকিস্তান সামরিক বাহিনী থেকে বেরিয়ে গেলেন এবং এই পথে বাধা দিয়েছিল যে সমস্ত পশ্চিমা সামরিক কর্মকর্তারা, তাদেরকে হত্যা করলেন, গ্রেপ্তার করলেন। এবং এভাবেই কিন্তু কোনো রাজনৈতিক নির্দেশনা ছাড়াই যুদ্ধ শুরু হয়ে গেল এবং পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তাদের একটা অংশ মেজর জিয়ার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। রাজনৈতিক সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হলো এবং এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হলো কিন্তু একটা রাজনৈতিক নির্দেশনাবিহীন অবস্থাতে। পরবর্তীকালে ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে কিন্তু এই প্রকৃত সত্য বর্ণনা করার জন্য যে রাজনৈতিক সততা দরকার, ইন্টিগ্রিটি দরকার, আওয়ামী লীগ সেটা দেখাতে পারেনি।
এবং তাদের এই রাজনৈতিক দুর্বলতা এবং এই দেউলিয়ত্ব ঢাকতে গিয়েই তারা যে বয়ান তৈরি করার অপচেষ্টা করেছেন তারই কিন্তু পরিণতি আজকে ভোগ করতে সেটা হচ্ছে তো আওয়ামী লীগকে। স্থায়িত্ব তারা দিতে পারেননি আর কি, বয়ান তৈরি করেছেন হয়তো আমি সাময়িক কথাগুলি সুবিধা বললাম নিয়ে- এই কারণে সুবিধা নেবার যে চেষ্টা করেছেন। জি। আজকের রাজনৈতিক সামাজিক এবং গণতান্ত্রিক সংগ্রামের সংকটগুলির একটা বড় উৎসবিন্দু কিন্তু এখানে, এবং সেটির আবার একটা নতুন করে 1924-এ 2024-এ যখন সেই আওয়ামী লীগের ওই রাজনীতির ধারাবাহিকতাতেই গত 17 বছর তারা একটা আবার নতুন করে চেতনার একটা ইন্ডাস্ট্রি ওপেন করলেন এবং সেইভাবে আবার ব্যাপারটাকে করতে গেলেন, তখন নতুন করে কিন্তু এই বিরোধটা সামনে আসলো। আমি জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমরা সবাই জানি যে মিস্টার তারেক রহমানকে নিয়ে নানা রকমের কথাবার্তা আপনি খানিকটা ইঙ্গিত করেছেন। ওনার সম্পর্কে সবসময় একটা মিশ্র ধারণা জনমনেও ছিল, এবং গত 17 বছরে বিশেষ করে গত 3-4 বছর ধরে ওনার বক্তব্য, অভ্যুত্থানের পরে ওনার যে রোল এবং ফিরে আসবার পরেও তার যে বক্তব্য এবং আচরণ, সব অনেকের মধ্যেই অনেকেই মনে করেন যে তিনি অনেক পরিণত এবং তিনি দেশকে নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন আছে যে এই ধারাটা তিনি অব্যাহত রাখবেন কি না যদি তিনি ক্ষমতায় যেতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন। কারণ ক্ষমতার বাইরে থেকে আমরা অনেকেই একরকম থেকেই ক্ষমতায় গেলে অনেক কিছু বদলে যায়। কিন্তু আমি যতদূর জানি যে আপনি অনেক আগের থেকেই তাকে কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে, একসঙ্গে কাজও করেছেন একটা সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা। ওনার এই ট্রান্সফরমেশনটাকে আপনি কীভাবে দেখেন এবং এটা আসলে কতটা টেকসই হবে, সাস্টেইনেবল হবে, সেক্ষেত্রে আপনি আমার দর্শকদের আশ্বস্ত করতে পারেন কি না? আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী, এবং আমার আশাবাদ যে সঠিক তার প্রতিফলন কিন্তু এই মুহূর্তে দেশের জনপদগুলিতে কিন্তু প্রতিফলিত হচ্ছে, এবং এটা কিন্তু খুবই অর্গ্যানিক, খুব কোনো আর্টিফিশিয়ালি তৈরি করা কোনো ব্যাপার না। এটা কোনো টাকা দিয়ে, বট বাহিনী দিয়ে, অথবা কোনো কর্পোরেট হাউস দিয়ে, অথবা বিদ্যুতের ফান্ডের টাকা দিয়ে তৈরি করা কোনো লবিং হাউস অথবা কোনো পিআর হাউস কিন্তু এটা তৈরি করে নাই। এটা সম্পূর্ণই কিন্তু একটা অর্গ্যানিক। আমার সৌভাগ্য হয়েছে 1996 সন থেকে ওনার সঙ্গে এই বিষয়গুলি নিয়ে কাজ করার। 2001-এর নির্বাচনের জন্য উনি যখন প্রস্তুতি নিতে শুরু করছেন, সম্ভবত তখন হাতে গোনা 1-2জনকে নিয়ে উনি কাজ শুরু করেছিলেন, তার মধ্যে আমি একজন। এবং তারই ধারাবাহিকতাতে হাওয়া ভবন নামে একটা ভবনে আমরা এই ধরনের গবেষণার কাজে ওনার নেতৃত্বে হাত দিয়েছিলাম, যেটা পরবর্তীতে চেয়ারপারসনের কার্যালয় হিসাবে তৈরি হয়েছিল। এবং 2001-এর নির্বাচনে বিএনপি যে অভাবনীয় বিজয় অর্জন করেছিল তা কিন্তু মূলত এই প্রক্রিয়ার ফলেই, এবং এটা ওনার নেতৃত্বে সেদিন মনোনয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যে একটা সার্ভে ভিত্তিক প্রক্রিয়া শুরু হলো। কারণ এর আগে কখনোই কিন্তু সার্ভে হতো না। এর আগে কিন্তু সবসময় সিনিয়র নেতাদের তদবির এবং তাদের রেফারেন্সটাই ছিল একমাত্র প্রক্রিয়া। ওই প্রথম কম বেশি সার্ভে হলো। উনি গোপনে গোপনে প্রতিটি নির্বাচনী এলাকাতে খবর নিয়ে করেন। যেমন আমার নির্বাচনী এলাকা তো একটা কিন্তু দৃষ্টান্ত আকারে দাঁড়ানো যেতে পারে। এখানে সবসময় আওয়ামী লীগ যেতে। এখানে আব্দুর রহমান নেওয়াজ সাহেব ছিলেন, এখানে তার ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব ছিলেন, এবং এটা বিএনপির এটা মেনে নিয়েছে যেটা আওয়ামী লীগের সিট এটা কখনো জেতা যায় না। আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন নিজে ডেকে বলেছেন যে তুমি কিন্তু নির্বাচন করতে যেও না, কারণ তোমার অফিসে কাজ করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি ধরে নিয়েছি। সিনিয়রদের যার কাছেই গিয়ে সবাই আমাকে নিরুৎসাহিত করেছে, তুমি ওনাদের দৃষ্টিতে আমি যোগ্য, আমি মেধাবী, আমি কেন শুধু শুধু এগুলো কোনো সময় নষ্ট করবো, আমি তো এমনিই দল ক্ষমতায় গেলে আমার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আসবে। তো আমি রাজনীতি করার লোক, স্বাভাবিকভাবে আমার একটা নির্বাচন করার আকাঙ্ক্ষা। আমি যখন জনাব তারেক রহমানকে তখন দেখেছি যে তিনি হঠাৎ করে আমার অজান্তেই উনি বিভিন্ন জায়গায় যে গবেষণা করছেন, সার্ভে করছেন, তেমনি আমার এলাকাতে একটা সার্ভে উনি বের করেছেন, এবং সেখানে উনি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছেন যে কেন আমি জিতব, ভৌগোলিক কারণটা কি, আমার এলাকাটা পূর্বাঞ্চলে পড়েছে, সেখানে আঞ্চলিকতা কতটুকু আছে, তারপরে ওখানে আমাদের অমুসলিম সম্প্রদায়ের একটা বিরাট ভোট আছে, সেই ভোটটার মধ্যে আমার কিছুটা প্রভাব আছে, একটা সার্ভে রিপোর্ট তাই বলে, এবং খুব সামান্য ভোটের ব্যবধানে বিএনপি বারবার হারে। তো সেটা কাভার করার মতো এক ধরনের সাংগঠনিক দক্ষতা, যাই হোক, যে সমস্ত কারণে হোক, এবং ওনার হিসাব শেষ পর্যন্ত মিলে গেল। আমি যখন মনোনয়ন নিলাম, এবং উনি স্ট্যান্ডিং কমিটির সঙ্গে অনেকটা ঝগড়াঝাটি করেই কিন্তু আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং উনি খুব কনফিউশনে ছিলেন যে ফলাফলটা খারাপ হলে পরে আমি তো যাই হই না কেন উনিও ছোট হয়ে যাবেন।
অবশেষে যখন আমি 2001-এর নির্বাচনে অভাবিত এক বিজয় অর্জন করলাম, তখন ওনার মুখটাও কিন্তু উজ্জ্বল হয়েছে। তার চেয়ে তো বড় কথা হলো ওনার যে এই প্রক্রিয়া, মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ার যে একটা তুলনামূলক যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি উনি অবলম্বন করেন এবং তার সুফল যে দল পায়, তার একটা দৃষ্টান্ত হয়ে গেলাম আমি নিজেই। তো এরকম কাজ কিন্তু উনি তারপর থেকে করতে শুরু করেছেন এবং সম্ভবত সে কারণেই হাওয়া ভবনের প্রতি পরবর্তীকালে যারা 1/11-এর পরে সরকার গঠন করেছে, দল গঠন করেছে এবং 2009-এর পরে আওয়ামী লীগ, সবারই কিন্তু একটা রাগ পড়ে গেল হাওয়া ভবনের উদ্দেশ্যে। এবং পুরো ব্যাপারটাই কিন্তু আসলে ওনার যে একটা গবেষণা মনস্ক রাজনীতির যে একটা ধরন, এর যে সুদূর প্রসারী প্রভাবটা অনেক বড় হতে পারে, আমার মনে হয় এই ধরনের চিন্তা থেকেই তাকে তখন থেকেই টার্গেট করা হয়েছে যে উনি তো টিপিক্যাল নেতা হচ্ছেন না বা হবেন না। এটা যারা যারা বুঝতে পেরেছে, দেশি বিদেশি সমস্ত মহলে কিন্তু তখন থেকে ওনাকে টার্গেট করেছে এবং তারা প্রথমত টার্গেট করেছে যে তাকে ডিফেম করে রাজনীতির ময়দান থেকে বিদায় করে দেওয়া যায় কিনা, তাকে ভয় ভীতি দেখিয়ে করা যায় কিনা। কিন্তু ইতিহাস তো গড পোজেস ম্যান ডিসপোজেস, গড ডিসপোজেস। ফলে তাই হয়েছে, আজকে তাই প্রমাণ হয়ে গিয়েছে যে এটা হয় নাই। এবং বরঞ্চ ওনার এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এখন উনি যে কথাগুলি বলেন, বক্তব্যগুলি দেন, সর্বশেষ উনি যে বক্তৃতা করেছেন 16 মিনিট দেশের মানুষের কাছে প্রথম এসে, প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখন এই বক্তব্য আলোচনা হচ্ছে। মানুষ শুনতে অভ্যস্ত, এত নির্যাতিত নিপীড়িত নেতা হিসাবে সে বোধহয় প্রতিক্রিয়া ব্যক্ত করবে, সে বোধহয় তার হিংসা বিদ্বেষের কথা বলবে, অথবা তার করুণ কাহিনী বর্ণনা করে সকলের কাছ থেকে সহানুভূতি আদায় করার চেষ্টা করবে, অথবা পরাজিতদেরকে অপমান করার কথা বলবে। ওনার বক্তব্যে কিন্তু এই কোনো বিষয় নেই, কেবলই ভবিষ্যৎ, কেবলই ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ। এবং ভবিষ্যৎ সম্পর্কে উনি যে মেন করেন তা কিন্তু ওনার বক্তব্যে উনি প্রমাণ করেছেন। ফলে এই যে নতুন ধারার রাজনীতি, এই যে নতুন প্রজন্মকে আকর্ষণ করার রাজনীতি, এবং তা তিনি করছেন কিন্তু কেবল একজন সাধারণ মানুষ হিসেবে না, উনি একটা বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত গণভিত্তির উপর দাঁড়িয়ে উনি আবার এই নতুন রাজনীতিকে সংযুক্ত করছেন। ফলে ওনার কিন্তু প্লাস পয়েন্ট দুটো। একটা হচ্ছে ওনার হাতে ইতিমধ্যেই তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠিত গণভিত্তি সম্পন্ন একটা দল আছে, আরেকটা হচ্ছে ওনার ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে, চিন্তা আছে। এবং উনি খুব সঠিকভাবে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কারণ মানুষের এই দেশ আছে, জনগণ আছে, রাজনীতি আছে, নির্বাচন আছে, সরকার আছে, কিন্তু কিছুই ছিল না। সেই প্ল্যান কি 31 দফা, নাকি জুলাই চার্টারের আলোচনা করতে গিয়ে বা কনসেনসাস কমিশনের যেগুলো বিএনপি অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছে সেটা, না এর বাইরেও কিছু আছে বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই এর বাইরেও অনেক কিছু আছে। আই হ্যাভ এ প্ল্যান কথাটা উনি যখন বলেছেন, উনি কিন্তু বিমূর্তভাবেই বলেছেন এবং তার মধ্যে সবকিছুই কিন্তু ইনকর্পোরেটেড থাকবে। এমনকি জুলাই চার্টার বলেন, অন্যান্য দলের আকাঙ্ক্ষা বলেন, এই মুহূর্তেও বিএনপির বাইরে আছে, বিএনপির সঙ্গে তর্ক বিতর্ক করছে, এমনকি রাজনীতি থেকে এই মুহূর্তে পলাতক অবস্থায় আছেন যারা, সেখানেও যদি ভবিষ্যতে দেশ বিনির্মাণের কোনো পয়েন্ট থেকে থাকে, সেটাও অ্যাকোমোডেট করার অবকাশ কিন্তু রয়ে গেছে। উনি কথাটা কিন্তু ওভাবেই উপস্থাপন করেছেন। সম্পূর্ণই একজন রাষ্ট্রনায়ক যেভাবে চিন্তা করেন এবং একজন রাষ্ট্রনায়ক যেভাবে জনগণকে স্বপ্ন দেখাতে চান, ভিশন দিতে চান, উনি কিন্তু সেটাই মিন করেছেন, বলেছেন। ফলে আমি মনে করি এটা একটা অনেক বড় সম্ভাবনা এবং এই কাজটা করার জন্য জনগণের ম্যান্ডেট দরকার। জনগণের ম্যান্ডেট ছাড়াও বিএনপি কিন্তু ক্ষমতা এবারও যেতে পারত। বিএনপিকে অনেকেই তখন ডাকাডাকি করেছিল, দেশের প্রায় সকল ক্ষমতাবানরাই কিন্তু পরামর্শও দিয়েছিল, বিএনপি রাজি হলেই কিন্তু ক্ষমতা নিতে পারত। কিন্তু বিএনপি সবসময় চেয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে, সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক পদ্ধতি ইত্যাদির মধ্য দিয়ে করা। ফলে গণভিত্তি, গণপ্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করা। এখন বিএনপির হাতে তিনটাই আছে এবং ককপিটে বসে বিএনপির নেতা হিসাবে, প্রধান নেতা হিসাবে তিনি কিন্তু এই তিনটা জিনিসকেই সমন্বয় করে মানুষের সামনে এসে হাজির হয়েছেন। একদিকে রাজনীতিতে আপনি বলছেন যে রাজনীতি থেকে যে শক্তিটা দূরে আছে বা দৃশ্যমান নয়, আওয়ামী লীগ কি হয়তো আপনি মিন করেছেন, যদি আপনি দলের নাম উচ্চারণ করেননি। অন্যদিকে নির্বাচনী লড়াইয়ে জামায়াত ইসলামী এখন আপনাদের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আছে এবং তারাও একটা জোট করেছে এবং এই জোট গতকাল পর্যন্ত জোটে দলের সংখ্যা সর্বশেষে বি পার্টিও যুক্ত হয়েছে 11, এর আগে এনসিপি, এর আগে
একসময় যিনি আপনাদের দলের সঙ্গে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কর্নেল অলি আহমেদ, তার নেতৃত্বাধীন এলডিপি যুক্ত হয়েছে। আপনাদের এক সময়কার সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। সো দুটো শক্তি, আপনাদের দুটো শক্তির সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে লড়াই করতে হবে নির্বাচনের আগে, এবং বিএনপি যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় গেলেও, তো এই লড়াইয়ের প্রস্তুতি বা এই লড়াইটাকে আপনি মনে করেন বিএনপি কীভাবে হ্যান্ডেল করবে? এটা খুব একটা চমৎকার প্রশ্ন। এটা 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 বোঝার জন্য আমি একটু বিশ্লেষণের মধ্যে ঢুকবো। আপনি খেয়াল করবেন যে দলগুলি এখানে জড়ো হয়েছে জামায়াতে ইসলামকে ঘিরে, তারা এনসিপি যারা, যেমন এনসিপি অর্ধেক জড়ো হয়েছে, জড়ো হতে গিয়েই তাকে অর্ধেক ভেঙে ফেলতে হয়েছে, ফলে এনসিপি এখন দ্বিখণ্ডিত, এবং বিশেষ করে নারী নেত্রীরা এবং জনগণের বড় অংশ যে নারী নেতৃত্ব, তার মধ্যে যারা মানে এই প্রজন্মের মানুষ, তারা সাথে সাথে রিয়াক্ট করেছে এবং সাথে সাথে এনসিপি ভেঙে খান খান হয়ে গেছে। একটা অংশ তারা পেয়েছে, আর একটা অংশ তারা পায় নাই, শুধু এই সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই। সিদ্ধান্তটা কত বড় ভয়ানক যে যেই সিদ্ধান্ত নিলে সাথে সাথে ভেঙে যায়। এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির জোট গঠন করাটা কত বড় একটা রাজনৈতিক একটা বিস্ফোরণমূলক একটা সিদ্ধান্ত। আপনি আসেন এলডিপি, বহুদিন থেকেই বিএনপির একটা থেকে বেরিয়ে যাওয়া একটা ছোট্ট ক্ষুদ্র অবশিষ্টাংশ, এবং যখন তিনি বেরিয়ে গেছেন তখন বিএনপির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দিয়ে বেরিয়ে গেছেন যে বিএনপি জামাতের সঙ্গে কেন ঐক্য করছে। মনে আছে কিনা আপনার? সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে এখনও ওনার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। উনি তারেক রহমানকে, বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে জামাতের সঙ্গে কেন আত্মসমর্পণ করলো, উনি একজন বিরাট মুক্তিযোদ্ধা, এই পরিচয় নিয়ে উনি তখন এলডিপি গঠন করেছিলেন। এখন যখন রেদওয়ান সাহেব ওনাকে ছেড়ে বিএনপিতে জয়েন করেছেন, এখন সেই রাগ ঝাড়ার জন্য উনি জামাত হয়েছেন। ফলে এর মধ্যে কোনো নীতিনিষ্ঠতা নাই, এবং এই ধরনের একটা বয়স্ক লোক যে নিজেকে শেষ বয়সে সেই রকম হালকা করে ফেললো তার প্রমাণ। তাহলে এটা হলো আর একটা উপাদান। এবি পার্টি জামাতের থেকে বেরিয়ে যাওয়া জামাতের একটি অবশিষ্টাংশ, এবং তাদেরকে আমরা এটা নিয়ে বহু আলোচনা, জামাতের মধ্যে তারা জামাতকে সংস্কার করতে চায়, জামাতের এই সমস্যা, জামাতের ওই সমস্যা, সেই সংস্কার তারা কতটুকু করতে পেরেছে, কতটুকু পারে নাই, সে প্রশ্নে কোনো কৈফিয়ত না দিয়েই তারা আবার জামাতের মধ্যে ঢুকে পড়েছে। ফলে এই প্রত্যেকটি অন্তর্ভুক্তির মধ্যেই কিন্তু এক ধরনের সুবিধাবাদ রয়ে গিয়েছে, আর জামাতের জায়গায় দাঁড়িয়ে আছে। অন্যান্য ইসলামী দল এতদিন বলেছে জামাতের ইসলাম এক জিনিস আর প্রকৃত ইসলাম হলো আর এক জিনিস। সেই ধরনের ইসলামী দলগুলিও যারা এই সমস্ত ওয়াজ নসিহত করে বেরিয়েছেন বহু বছর যাবৎ, বহুদিন যাবৎ, জামাতের নাম শুনলে আটকে উঠত। বিএনপি যখন 4 দলীয় জোট করার অবস্থায়, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদলীয় জোট করার জন্য চেষ্টা করছিল, তখন এই সমস্ত দলের কাছে গেলে তাদের প্রধান চ্যালেঞ্জই ছিল জামাত কেন, তারাও আজকে যুক্ত হয়েছে। অর্থাৎ গোটা প্রক্রিয়াটার মধ্যেই কিন্তু একটা নীতিহীনতা, একটা সুবিধাবাদিতা রয়ে গিয়েছে। কেননা আওয়ামী লীগ যেহেতু পালিয়ে বেড়াচ্ছে, বিএনপির ক্ষমতায় যাওয়াটা এক ধরনের যেহেতু অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, ফলে তার কাছ থেকে সুবিধা আদায় করাটাই হয়ে গিয়েছে এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী জোট গঠন করার মানদণ্ড। সুবিধা পেলে একরকম, সুবিধা না পেলে আর একরকম। সর্বশেষ এই জোট গঠন করার মধ্যে দিয়ে কিন্তু তারা তাই প্রমাণ করছে। বিএনপি এই ক্ষেত্রে বিএনপির জন্য মহাসংকট। এতদিন আওয়ামী লীগের কাছে তাকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে প্রাণ ওষ্ঠাগত ছিল, এখন আবার এই জোটের কাছে তার ইসলামী মূল্যবোধ আছে কি নাই সেটা প্রমাণ করার জন্য তার এখন প্রাণ ওষ্ঠাগত। বরঞ্চ এই দুই আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয় যে বিএনপি একটি প্রকৃত অর্থে মধ্যপন্থী দল। তাকে আওয়ামী লীগের মতো ওরকম একটা ভারত নির্ভর রাজনৈতিক দল এবং এই 56,000 বর্গ মাইলে বাঙালি জাতীয়তাবাদকে চাপিয়ে দেওয়া, বাকশালের মতো একদলীয় দল গঠন করার মতো একটা অগণতান্ত্রিক ঐতিহ্যের দলের চাকায় পিষ্ট হয়ে গিয়েছে এতদিন। আবার এখন অপরদিকে জামাতের নেতৃত্বে এই জোট তৈরি হয়েছে ইসলামী সবক দেওয়ার জন্য এবং ইসলামী সার্টিফিকেট দেওয়ার জন্য। এই দুই ধরনের প্রবণতাই বাংলাদেশের রাজনীতির এ পর্যন্ত একটা সংকটের কিন্তু প্রধান কারণ। ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখব সমস্ত সংকটের কারণ কিন্তু এখানেই। 1971 মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? সেদিন যদি পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক কাঠামো থাকতো, প্রকৃত অর্থে যদি সকল ধর্ম যদি তার সম্মান মর্যাদা নিয়ে থাকতে পারত, তাহলে তো সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠতো না, বাঙালি অবাঙালির প্রশ্ন উঠতো না। কিন্তু পারা যায়নি কি কারণে? পারা যায়নি
এই জামাত ইসলামের মতো রাজনৈতিক দলগুলির কারণে। এমনকি মওদুদী সাহেবের নেতৃত্বে সেই দিন রাওয়ালপিন্ডিতে আপনার নিশ্চয়ই ইতিহাস মনে আছে যে কাদিয়ানীদের সঙ্গেও যেভাবে যুদ্ধ করে সংঘাত তৈরি করে হাজার হাজার কাদিয়ানীকে হত্যা করা হয়েছিল, পরে কমিশন গঠন করা হয়েছিল। আইয়ুব খানের আমলে তার ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল। ফলে এরকম একটা ধর্মীয় সংঘাত তৈরি করে একটা কৃত্রিম রাজনৈতিক আবহাওয়া তৈরি করে সেখান থেকে বেনিফিট নেওয়াটাই কিন্তু এই রাজনৈতিক দলের ইতিহাস। পাকিস্তান যখন জন্ম নেয় তখনও কিন্তু একই অবস্থা। জিন্নাহ সাহেবের নেতৃত্বে ভারতের সমস্ত বঞ্চিত মুসলমানরা যখন একটা ভূখণ্ডের জন্য এক হয়ে গেল, সেটা ভালো কি মন্দ সেটা আর একটা আলাপ। কিন্তু মওদুদী সাহেবের কিন্তু তা ভালো লাগে নাই। সে কিন্তু তখন সেই পাকিস্তানের বিরোধিতা করতে, আবার যখন পাকিস্তান হয়ে গিয়েছে এটাকে মেনে নিয়েছে। ঠিক বাংলাদেশ জন্মের ক্ষেত্রে সেই একই কাজ করলো। আবার এখন যখন বাংলাদেশে একটা পরিবেশ এসেছে, সবাই মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, সমস্ত ধর্ম মত বর্ণকে সবাইকে সুবিধা দেওয়া, সুযোগ দেওয়া, সমান্তরাল অধিকার দেওয়া, সেখানে কিন্তু তারা তাদের সেই ন্যারেটিভকে বাস্তবায়ন করতে চাচ্ছে। তো ফলে তারেক রহমান থেকে কথাটা শুরু করেছিলাম, তিনি কিন্তু এই কঠিন কাজের দায়িত্বটা হাতে নিয়েছেন বলেই কিন্তু তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার কথা বলছেন, উনি পাহাড়িদের কথা বলছেন, উনি সমতলের মানুষের কথা বলছেন, উনি প্রতিবন্ধীর কথা বলছেন, উনি সমস্ত লিঙ্গ ভেদাভেদে ঐক্যের কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন যে সোশ্যাল ফ্যাব্রিক্সের মধ্যে যে সমস্যাগুলি আছে, প্রত্যেকটা সমস্যাগুলিকে উনি কিন্তু অ্যাড্রেস করছেন কনস্ট্রাকটিভ ওয়েতে। এটাই কিন্তু প্রমাণ করে যে উনি ভবিষ্যতের রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জগুলিকে বোঝেন এবং সেই চ্যালেঞ্জগুলিকে উনি সমাধান করার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন। আরেকটা ইস্যু, যেহেতু আপনি খানিকটা শুরুতেও বিএনপিকে নানাভাবে, ওই যে ট্যাগিং তো বাংলাদেশের এখন কালচারের একটা পার্ট হয়ে গেছে, এবং বিএনপিকে যেমন আওয়ামী লীগের দোসর বা পিটিম বলা হচ্ছে, ভারতের এজেন্ট বা রয়ের এজেন্টও বলা হচ্ছে, বিশেষভাবে কখনো কখনো কোনো বিশেষ নেতাকেও টার্গেট করা হয়। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা বিএনপি, কারণ এই বিএনপির সঙ্গে বিভিন্ন সময় সম্পর্কের এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করা গেছে, কখনো উষ্ণ কখনো শীতল, এবং বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী এবং সেই সঙ্গে ভারতের যারা এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী চীন, তার সঙ্গে বিএনপির সম্পর্কটা কীভাবে হবে, আবার বৈশ্বিক পরিসরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বিরোধ বা সম্পর্কের দূরত্ব, সেটাকে বিএনপি কীভাবে ম্যানেজ করবে, একটু আমি বুঝতে চাই যে এই বিষয়টা আসলে। এই বিষয়ে কথা বলার আগে প্রথমেই কিন্তু বুঝে নিতে হবে যে এই সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে এবং আছে। এখন বাংলাদেশে একদিকে ভারতকে ঠেকাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার একটা চেষ্টা দেখা যাচ্ছে, বিশেষ করে সরকারের সঙ্গে অনেকে অভিযোগ করেন এর মধ্যে আরও কিছু দেশের মধ্যে ঢুকে পড়েছে। আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আপনি নিশ্চয়ই জানেন, এবং এটা ইতিহাসেই আমরা তাকালেই দেখতে পাই, ভারত নিজেই গত 17 বছরে আওয়ামী লীগের উপরে নির্ভর করে তার আভ্যন্তরীণভাবে দেশ পরিচালনার গণবিরোধী পরিচালনাকে সে যেভাবে প্যাট্রোনাইজ করেছে এবং তার কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি নিয়েছে, ফলে আওয়ামী লীগ এবং ভারতের এই বাংলাদেশের উপরে তাদের যে ভারতের স্বার্থকেন্দ্রিক সমস্ত নীতিগুলিকে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, তাতে এখানে ভারত বিরোধী একটা জনমত থাকাটাই স্বাভাবিক, এবং এর জন্য কিন্তু মানুষ দায়ী না। আপনি জনগণ বিরোধী গণবিরোধী কাজ করবেন, জনগণ আপনাকে তো পছন্দ করার কোনো কারণ নাই। আপনার প্রতিবেশী এই কারণে আপনাকে পছন্দ করতে হবে, আপনি আমাকে হাজার অন্যায় করলেও, এটা হতে পারে না, এটা বিজ্ঞান বিরোধী। ফলে প্রথমত এটা বুঝতে হবে যে 17 বছরের ভারতের যে নীতি, সেই নীতি ছিল আওয়ামী স্বার্থকেন্দ্রিক, অথবা আওয়ামী লীগের যে নীতি তা ছিল কিন্তু ভারতের স্বার্থকেন্দ্রিক। এখানে বাংলাদেশের জনগণের স্বার্থ সবসময় উপেক্ষিত হয়েছে প্রতিটি ক্ষেত্রে। আপনি যতগুলি চুক্তি নিয়ে আলোচনা করতে বলবেন, প্রতিটি চুক্তিতেই তা পাওয়া যাবে। অতএব ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসতে হবে যে এই চুক্তিগুলিকে কিভাবে জনগণের স্বার্থমুখী করে আবার রিঅ্যালাইনমেন্ট করা যায়, এবং এই প্রশ্নে যখনই ভারত আন্তরিকতা দেখাবে, আমি মনে করি যে তখনই সম্পর্কের নতুন পথ উন্মোচিত হবে। অতএব বলটা কিন্তু ভারতের কোর্টে। বাংলাদেশের মানুষের কিন্তু এ ব্যাপারে কোনো আপত্তি থাকার কারণ নাই, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তো ভারত আবদার করতে পারে না, অথবা ভারতের যে সমস্ত সমর্থকরা এখানে ঘুরে বেড়ায়, অন্ধ সমর্থকরা, তারা তো আবদার করতে পারে না
যে স্বার্থবিরোধী যাই হোক না কেন তোমরা মেনে নাও, তাহলে কিন্তু তোমাদের বৃহৎ শক্তি তোমাদেরকে মারবে, এই ভয়ে এটা তো করতে পারে না। আবার রাষ্ট্র পরিচালনার দীর্ঘদিনের দায়িত্বের কারণে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো করেই বোঝে যে কোনো সমস্যাই কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে। বিশেষ করে বাংলাদেশের সম্পর্কের যে ভারসাম্য, ভারতের সঙ্গে সম্পর্কের যে ভারসাম্য বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ভারত তো অবশ্যই বৃহত্তর, অনেক একটা বড়, এবং সে এই সাবকন্টিনেন্টের একজন ন্যাচারাল লিডার। ফলে বিএনপিও দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে কিন্তু এটা বোঝে বলেই কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা নেতা শহীদ জিয়াউর রহমান কিন্তু সে কারণেই সার্কের ফর্মুলা বের করেছেন যে দ্বিপাক্ষিকের জায়গাটা বাদ দিয়ে আসেন সবাই মিলে করি, তাহলে সবারই স্বার্থটা সমান্তরাল হবে, ভারতেরও একটা ন্যাচারাল লিডারশিপ এস্টাবলিশড হবে, আমরাও যার যার স্বার্থ আদায় করতে পারবো। কিন্তু সার্কের এই কনসেপ্ট, জিয়াউর রহমানের কনসেপ্ট হওয়ার কারণে অন্যান্য সবাই তাকে অভিনন্দন দিল, তাকে সার্কের প্রতিষ্ঠাতা হিসেবে ডিক্লেয়ার করা হলো, কিন্তু আজ পর্যন্ত সার্কে গলা টিপে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত সার্ককে সক্রিয় করা হচ্ছে না। সেটা অবশ্য পাকিস্তান এবং ভারতের বিরোধিতা, মানে বিরোধ যখন তুঙ্গে উঠলো তখন থেকে বিগত শাসন আমলে, তার আগ পর্যন্ত সার্ক ক্রিয়াশীল ছিল তো। প্রেসিডেন্ট জিয়ার সময়, ইভেন বেগম জিয়ার সময়ও ছিল, শেখ হাসিনার আগের সরকারের আমলে খানিকটা ছিল। এবং এটা খুব মজার ব্যাপার যে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব যখন বাড়লো, তখনই পাকিস্তান ভারতের অজুহাতে সার্ক, পাকিস্তান ভারতের সমস্যা পাকিস্তান ভারতের, সেটার কারণে বাকি 5 দেশ, মিত্র দেশ কেন এটা বন্ধ করবে? এবং ভারত তো সেরকম একটা দায়িত্বশীল দেশ ছিল যে তারা এটা রক্ষা করতে পারত। পাকিস্তান তো সেরকম দায়িত্ব পরিচয় দিতে পারতো না। হলে বাকি 5 দেশের, যেমন দেখেন আমাদের এখানে বিমস্টেকের সঙ্গে সার্কের কিন্তু পার্থক্যটা এই জায়গাতে। বিমস্টেকে কিন্তু কেউ যদি নাও থাকতে চায়, বাকিরা মিলে কিন্তু কাজ এগিয়ে নিতে পারে। কিন্তু সার্কের গঠন প্রক্রিয়াটা এমন করা হলো যে একজন সদস্য যদি না চায় তাহলে করা যাবে না, কনসেনসাসটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হলো। কিন্তু বিমস্টেকে কিন্তু তা না। বিমস্টেকের বহু সদস্য বহু ইস্যুতে একমত হয় না, যে হয় না সে পাশ কাটিয়ে থাকে, বাকিরা এগিয়ে যায়। সার্ক গঠন প্রক্রিয়াতে কিন্তু ইচ্ছা করলে এই নতুন ধারা যুক্ত করা যেত। ভারত পাকিস্তান যুদ্ধ করে বেড়াচ্ছে, যুদ্ধ করে বেড়াক, আমরা নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, আমরা আমাদের কাজ করে যেতাম, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। যাই হোক, মূল কথাটা হলো যে এক্ষেত্রে একটা আপনার সৌহার্দ্যমূলক মনোভাব থাকতে হবে। যেখানে পৃথিবীতে কমিউনিকেশন টেকনোলজি বাড়ছে, ইন্টারনেটের পাওয়ার বাড়ছে, কমিউনিকেশন যখন মানুষের জন্য অনিবার্য হয়ে যাচ্ছে, ফলে কিন্তু সেই সমস্ত সময়ে এই ধরনের পুরনো অর্থে সীমানা এবং জাতীয়তাবাদ চর্চা করার দিন কিন্তু ফুরিয়ে আসবে। রাষ্ট্রনায়করা যদি আমরা এই কথা বুঝতে যারা ভুল হয়, তখন কিন্তু প্রকৃতির এই গতির সঙ্গে মুখোমুখি হতে গিয়ে কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক রক্তক্ষয় এবং যুদ্ধের মধ্যে আমাদেরকে পড়তে হবে। আজকে দেখেন ইমিগ্রেশনের সমস্যাটা কিন্তু সেই একই কারণে। সম্পদ যদি কেন্দ্রীভূত হয়, তাহলে মানুষ তো সাঁতার কেটে যাবেই। ভূমধ্যসাগরে যে এত মানুষ মৃত্যুবরণ করছে, কি করবে? গরিব মানুষ ভূমধ্যসাগরের ওপারই হচ্ছে সম্পদ, এপারে হচ্ছে না খেয়ে মানুষ মারা যাচ্ছে। ফলে প্রতি বছর ভূমধ্যসাগর সাঁতার দিয়ে পাড়ি দিতে গিয়েই হাজার হাজার মানুষের সলিল সমাধি ঘটছে। কিন্তু এর কোনো সমাধান বের করা যাচ্ছে না, বরঞ্চ উল্টো ধনী দেশ সেখানে তাদেরকে কীভাবে গ্রেপ্তার করা যায়, পাহারা দিয়ে কীভাবে রাখা যায় সেটাই করছে। মেক্সিকো বর্ডারে কেমন করে দেয়াল তৈরি করা যায় সেটাই করছে। এটা তো সমাধান নয়। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতার কথা বলছিলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যে পাহাড় সমতলের মানুষ, সকল ধর্মের মানুষ, প্রতিবন্ধীদের কথা, একটা ইনক্লুসিভ সোসাইটি বা রাষ্ট্র করবার কথা। কিন্তু হিস্টোরিক্যালি এইটা একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে বাংলাদেশের যারা সাংবিধানিকভাবে আমরা মাইনরিটি না বললেও ধর্ম, বর্ণ, গোত্রের বিবেচনায় যারা সংখ্যালঘুষ্ঠ যা হিসেবে যাদেরকে বিবেচনা, তারা খুব একটা বিএনপির সঙ্গে কমফোর্ট ফিল করে না, এরকম একটা পারসেপশন আছে। সেটা কেন, এবং সেটা কাটিয়ে উঠবার জন্য আসলে বিএনপি কী করবে বলে আপনার ধারণা এবার, যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যেতে পারে? এবং নির্বাচনের আগেও সেই কনফিডেন্সটা বিএনপিকে আসলে তাদেরকে দিতে হবে। বিএনপি এই ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবেই কিন্তু তার প্রচেষ্টা বহাল রেখে চলছে। এখানেও একটু আমাদেরকে বাড়তি মনোযোগ দিতে হবে ব্যাপারটা বোঝার জন্য। আমাদের এখানকার সংস্কৃতির গঠন প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল। ভারতের বাঙালিরা আর বাংলাদেশের বাঙালিরা কিন্তু দুই রকম বাঙালি। আপনার আমাদের বাংলা ভাষার মধ্যে আপনি যত আরবি ফার্সি পাবেন,
এবং দেবনাগরী পাবেন, সংস্কৃতি পাবেন, এর যে একটা সংমিশ্রণ আছে। তাহলে আমাদের ভাষার মধ্যেই কিন্তু এক ধরনের আপনার এক ধরনের বহুত্ব অস্তিত্ব আছে, বহু অস্তিত্ব আছে। এবং আমাদের ধর্মচর্চার মধ্যেও কিন্তু আমাদের সেরকম একটা ফ্লেক্সিবিলিটি আছে। কিন্তু আপনি সেটা কিন্তু পশ্চিমবাংলায় পাবেন না, কারণ সেখানে আপনি দেখবেন যে পুরোটাই একটা হিন্দুত্ববাদী প্রভাব এবং দেবনাগরীর একটা প্রভাব, সংস্কৃতির একটা প্রভাব, এবং সেটাকে দিনকে দিন আরও কত বাড়ানো যায়, বিশেষ করে বিজেপি এবং হিন্দুত্ববাদীরা তাই করছে। ফলে দুইটা রাষ্ট্রের সাংস্কৃতিক কাঠামো তৈরি করার মধ্যেই কিন্তু একটা অমীমাংসিত বিরোধ রয়ে গিয়েছে। ফলে বাংলাদেশের সংস্কৃতি যখন আমি খুঁজতে যাব, তখন আমাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে পশ্চিমবাংলার একজন যিনি কেবলমাত্রই সংস্কৃতির প্রভাবে প্রভাবান্বিত হয়ে বাঙালি সংস্কৃতির ব্যাখ্যা করেন, তার ব্যাখ্যা কিন্তু ঢাকাতে বা পূর্ব বাংলায় কিন্তু মিলবে না। এখানকার শব্দ, এখানকার ভাষা, এখানকার আচরণ, এখানকার এই লুঙ্গি পরা সংস্কৃতির যে বাঙালি আর ধুতি পরা সংস্কৃতির বাঙালির কিন্তু একটা ব্যবধান কিন্তু আছে। এবং এই যে কালচারাল যে অ্যানথ্রোপোলজিক্যাল যে ডিফারেন্সগুলি, এটা না বুঝলে চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই কিন্তু এই স্বকীয়তা সম্পর্কে সজাগ। আমরা যারা খেয়াল করেছি, আবুল মনসুর আহমেদের মতো রাজনীতিবিদ কিন্তু প্রথম থেকেই এই কথাটা বলেছেন। তিনি কলকাতায় বড় হয়েছেন, তিনি কলকাতায় অবিভক্ত বাংলায় রাজনীতি করেছেন এবং পরবর্তীকালে তিনি যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন, পাকিস্তানের মন্ত্রী ছিলেন। ফলে তিনি কিন্তু খুব বের করেছেন এই সমস্যাটা। এবং বাংলাদেশের এই বৈশিষ্ট্যটি থাকার কারণে বাংলাদেশকে ধর্মচর্চা এবং বাংলাদেশের বাঙালিত্ব চর্চা দুটাই কিন্তু আলাদা। বাংলাদেশের বাঙালিদেরকে বাঙালি হওয়ার জন্য পশ্চিমবাংলার কোনো বিজ্ঞ বাঙালির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার পড়ে না, কারণ আমরা আমাদের মতো করে বাঙালিত্ব চর্চা করি, যেহেতু আমরা বাংলাদেশি। আবার বাংলাদেশের মানুষদেরকে ইসলাম বা মুসলমানিত্ব চর্চা করার জন্য পশ্চিম পাকিস্তানে গিয়ে অথবা আরবে গিয়ে কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় না, কারণ আমরা আমাদের মতো করে এখানে ইসলাম চর্চা করি। আমরা এটাই হচ্ছে কিন্তু আপনার কট্টরবাদীদের সঙ্গে সমস্যা। এবং আপনি এই জন্যই দেখবেন যে বিএনপি যেহেতু এটা বোঝে বলেই কিন্তু বিএনপিকে এই দুই দিক থেকে আক্রমণের শিকার হতে হয়। বিএনপিকে আক্রমণ করা হয়, ঠেলে দেওয়া হয়, এটা হলো একটা বাঙালি সংস্কৃতি বিরোধী। আবার অপরদিকে যারা ওহাবিবাদের রাজনীতি করেন, ইসলামকে ওইভাবে দেখেন, তারা বিএনপিকে আপনার ধর্মের অনুসারী মানতেই চান না। এখন তো দিনকে দিন সেই প্রবণতাটা বাড়বে। তো সেই কারণেই বিএনপির এই বিরোধ, দুই দিকের এই বিরোধ কিন্তু প্রমাণ করে বিএনপি একটি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী, ভোটাররা হয়তো 1% কম, বাট একেবারেই সমান সমান পুরুষদের। 4 কোটি নতুন ভোটার, জনসংখ্যার প্রায় অর্ধেক একেবারেই তরুণ। বাংলাদেশে যেভাবে তরুণ বা যুবক হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক মানদণ্ডে না, তার বাইরে গিয়ে যদি সেই বিবেচনা আমি দেখি, এই যুব শক্তিকে এবং এই নারী শক্তিকে আকৃষ্ট করবার জন্য এই নির্বাচনের আগে বিএনপি কি কর্মসূচি নিয়ে হাজির করছে? ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু ইতিমধ্যেই আমরা আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কয়েকটা সার্ভিস ডিক্লেয়ার করেছেন, যেটা ভবিষ্যতে আমরা করতে চাই। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি কার্ড, এবং সেটা কেবলমাত্রই একটা পরিবারের নারীকে কেন্দ্র করেই এই ফ্যামিলি কার্ডটা করা হবে। এবং এভাবেই কিন্তু নারীকে নির্ভর করে পরিবারের যে অর্থনীতি, পরিবারের যে সচ্ছলতা, পরিবারের যে কর্তৃত্ব, এবং সেটাকে যে রাষ্ট্র সাপোর্ট দিবে, সেটার জন্যই কিন্তু এক কথায় এটাকে ফ্যামিলি কার্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি। আমার মনে হয় আপনি জানার কথা আপনার, ইতিমধ্যে এটা প্রচার হয়েছে, আমাদের বিএনপির বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচার হয়েছে, বই পুস্তিকাও প্রকাশ হয়েছে, এবং আরও আমরা করব। আমরা যারা এমপি ক্যান্ডিডেট, আমাদেরকেও এই লিটারেচারগুলি দেওয়া হয়েছে। 22 তারিখের পর থেকে আমরা এগুলিকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাব। এবং এবারের নির্বাচনে আমাদের যতগুলি প্রতিশ্রুতি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে ফ্যামিলি কার্ড, এক কথায় আমরা এইভাবে হাজির করেছি। এমনি কৃষি কার্ডও আছে, অন্যান্য ক্ষেত্রেও আছে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে পারি। আরেকটা হচ্ছে যে তরুণ শক্তি, যুব শক্তিকে তাদেরকে আকৃষ্ট করা। তাদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে আমরা প্রধানত মনোযোগ দিয়েছি বেকারত্বের দিকটাকে, এবং সেখানে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমরা যে পরিকল্পনা হাজির করেছি, যে
কোথায় কোথায় আনট্যাপড অবস্থাতে আছে, যে জায়গাগুলিতে হাত দিলেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে, সেটা আইসিটি সেক্টর হোক, সেটা আপনার ওভারসিজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হোক, এরকম বহু জায়গা আমরা বের করেছি যে জায়গাগুলিতে আরেকটু পরিকল্পিতভাবে হাত দিলেই কিন্তু নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এবং আগামী 18 মাসে প্রায় আপনার অনুমান করে বলা হয়েছে যে প্রায় সম্ভবত 1 কোটি জবের একটা সম্ভাবনা আমরা খুঁজে বের করেছি মাত্র 18 মাসে। যেটা প্রচলিত যে জব মার্কেটের যে গ্রোথ, এই গ্রোথের বাইরেই কিন্তু আগামী 18 মাসে 1 কোটি জব গ্রোথের বাজার নতুন করে খুঁজে বের করা হয়েছে, এবং হুইচ ইজ ফিজিবল। কোথায় কোথায় বের করেছে তাও দেখানো হয়েছে, কোথায় এটা বাকি আছে, কোথায় এটা হাত দিলেই কভার করা সম্ভব, এরিয়াগুলি কোথায় কোথায়। জি, এখানে আরেকটা প্রশ্ন যে বাংলাদেশে যারাই ক্ষমতায় যায়, এটা সাধারণভাবে ধারণা যে উইনার্স টেক অল, এবং পলিটিসাইজেশন সর্বত্র। আমরা ইলেকশন আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, কিন্তু বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রেও মানুষের সবার সমান সুযোগ থাকে না বাংলাদেশে। বৈষম্য তো আছেই, কিন্তু সেই বৈষম্যটা যতটা না অন্যান্য বিবেচনায়, অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি বিবেচনা হয় রাজনৈতিক বিবেচনা। এবং এটা একটা বাংলাদেশের মতো দেশে আমাদের যে ট্র্যাডিশনাল প্র্যাকটিস, সেই বিবেচনায় একটা দলের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায় এবং এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, এবং এটা না করতে পারলে আসলে পুরনো ধারার মধ্যেই বাংলাদেশকে, পুরনো বৃত্তের মধ্যেই থাকতে হবে, এবং সেটা হয়তো আপাত যে সম্ভাবনা বা যে স্বপ্ন মানুষের মধ্যে জেগে উঠছে, সেটা মানুষকে খুব দ্রুতই আবার হতাশ করবে। তো এই জায়গাটা আপনি কি মনে করেন যে বিএনপি এবং বিএনপি নেতা তারেক রহমান কিভাবে অ্যাড্রেস করবেন? বৈষম্য কীভাবে? সামগ্রিকভাবে সবার জন্য, যার যেখানে অ্যাক্সেস থাকা দরকার, সেই অ্যাক্সেসটা যেন সবাই পায়, এবং পলিটিসাইজেশন, রাজনীতির ভিত্তিতে যেন কারো কোনো সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানগুলোকে পলিটিসাইজ করা হয়। ইভেন অনেক ক্ষেত্রে ধরেন যে কোনো কিছু করতে হলে হয়তো একজন রাজনৈতিক নেতার আশ্রয় প্রশ্রয় ছাড়া, ইভেন বিজনেস করতে গেলেও সেটাও ওই বিবেচনা থেকে দেখা হয়। এই আমি নিজেও, এবং যারা বিজয়ী তাদেরই সব থাকে, যারা বিজিত বা পরাজিত তাদের আসলে তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। আমি নিজেও যেহেতু দুইবার এমপি ছিলাম, আমি নিজেও এই ব্যাপারে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। এটা খুবই সত্য কথা যে আমাদের দেশে আপনার চাহিদার তুলনায় যেহেতু সরকারের তরফ থেকে সেবামূলক যে কোনো ধরনের প্রোডাক্টের সরবরাহটা যেহেতু খুব সংকুচিত, সেখানে একটা স্ক্যারসিটি কাজ করে, একটা সংকট কাজ করে। ফলে এই সংকটটা মোকাবেলা করতে গিয়ে দেখা যায় যে তখন একটা নেপোটিজমের প্রশ্ন দেখা দেয়, একটা পক্ষপাতিত্ব, এবং সরকারি দলের লোকজনদের একটা প্রভাব থাকে। আবার সরকারি কর্মকর্তারা আবার সরকারি দলকে খুশি করে রাখে, কারণ তার আবার পদায়ন দরকার, প্রমোশন দরকার। ফলে এটা একটা কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় কিন্তু একটা চক্র আকারে দাঁড়িয়ে গিয়েছে। এবং সম্ভবত এটা আপনি যদি খেয়াল করেন তাহলে অনুন্নত প্রায় সব দেশেই কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়। এই জন্য আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে যে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে অনুন্নত, কিন্তু আর্থসামাজিক পরিস্থিতিকে উন্নত করার জন্য রাষ্ট্রের সমস্ত সেবা বন্টন করার ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি আমরা কীভাবে বের করতে পারি। এবং সেই প্রাতিষ্ঠানিক পদ্ধতি বের করতে চাইলেই বিভিন্ন জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিটা যদি বাড়ানো যায়, তাহলেই কিন্তু কেবলমাত্র এটা সম্ভব। যেমন আমার নিজের গরুনদী আগুলঝরা আমার নির্বাচনী এলাকা, এখানে 12টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে। এখানে ধরেন বয়স্ক ভাতা, নারীদের জন্য সুবিধা, তারপরে দুস্থ ভাতা, বিধবা ভাতা, এরকম নানান রকম সুবিধা কিন্তু বন্টন করা হয়, এবং এই বন্টনগুলো খুব মেকানিক্যালি করা হয়। ইনফ্যাক্ট আপনার স্থানীয় চেয়ারম্যান মেম্বার আর ইউনো সাহেব তারাই কম বেশি এটা চর্চা করেন, এবং তারা কখনো সরকারি দলকে খুশি করে করেন, কখনো করেন না। ফলে এটা ঠিক থাকলে পরেই সব ঠিক। তারপরে ধরেন টিআর বন্টন করা হয়, এটা হয়, ওইটা হয়, এবং হিসাব করে দেখা গিয়েছে এটা খুব সত্য কথা যে এটা পরিকল্পিতভাবে না করার কারণে যার প্রাপ্য তারা অনেকেই পাচ্ছেন না, এক। আর দুই হলো যে এটা যে সঠিকভাবে বন্টন হবে বা না হলে তার জন্য জবাবদিহিতা করতে হবে, এটার জন্য যে একটা রেগুলেশন দরকার, সেই রেগুলেশনটা কিন্তু এখন পর্যন্ত নাই। ফলে সরকারি দলের নিচুতলাতে এটা একটা কিন্তু বড় একটা ইনফর্মাল ইকোনমি হিসাবে তৈরি হয়ে গিয়েছে, গ্রাম অঞ্চলেও তাই।
তো এটা খুবই আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন এবং আমাদের দল এটা নিয়ে কাজ করছি, খুব গভীরভাবে কাজ করছি। এটা সে কারণে মানে প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিঃসন্দেহে দরকার, কিন্তু কালচারাল পরিবর্তনটা অনেক বেশি প্রয়োজন বলে, যে ওই কারণে আমি প্রশ্নটা হ্যাঁ, জি, করলাম জি। যে ওই এই অ্যাটিটিউডের পরিবর্তনটা না আসলে। এই পরিবর্তনটাই কিন্তু আমি মনে করি যে আপনি যদি মনোজগতের পরিবর্তন আসলে তৈরি করার জন্য সারা জীবনই মানুষকে কাজ করতে হয়, কিন্তু রাষ্ট্র কিন্তু যত না বেশি মানুষকে লেকচার দিয়ে ভালো করতে পারবে, তার চেয়ে সে কিন্তু ভালো করতে পারবে। সে যে ভালো কাজটা করতে চায় তা নিশ্চিত করার জন্য তাকে একটা পদ্ধতি দেখাতে হবে। আমরা জানি যে উন্নত দেশগুলিতেও যদি 1 ঘন্টা আপনার বিদ্যুৎ না থাকে, সেখানে অপরাধের মাত্রা কেমন করে বাড়ে। তার মানে হচ্ছে মানুষের মনোজগতের মধ্যেই কিন্তু একটা পাশবিকতা কাজ করে। যখনই তাকে পরিবেশ দেওয়া হয় তখন সাথে সাথে কিন্তু সেই অপরাধ প্রবণতা তার মধ্যে বেড়ে ওঠে। ফলে মনোজগৎ পরিবর্তন করার কাজটা করতে হবে, কিন্তু এটার উপরে নির্ভর করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। একটা রাষ্ট্রকে চলতে হবে অবশ্যই তার আইন কানুন বিধি বিধান এবং সেগুলিকে কার্যকরী করার জন্য যে রেগুলেশন, রেগুলেটরি বোর্ড, রেগুলেটরি অথরিটি, সেগুলিকে কত বেশি প্রাতিষ্ঠানিক করা গেল, নিরপেক্ষ করা গেল, স্বাধীন করা গেল এবং কত বেশি পেশাদারিত্ব করা গেল, তার উপরেই কিন্তু মূলত নির্ভর করবে। সেই দিকেই আমাদেরকে মনোযোগ দিতে হবে, যাতে প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে এবং একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতার মধ্যে চলতে হবে এবং সামগ্রিকভাবে এক অর্থে, যেটা আমেরিকান সিস্টেম বলে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, এখানেও যদি আমরা এরকম করে রাষ্ট্রের সেবা বন্টন করার ক্ষেত্রে এই পদ্ধতিটাকে আমরা যদি এরকম একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেসের মধ্যে না আনতে পারি, তাহলে এটা হবে না। এবং ইতিমধ্যেই আমাদের দল খুব গভীরভাবে এটার উপরে কাজ করছে। শেষ যে প্রসঙ্গটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আপনি বেশ কিছুটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে গণমাধ্যম নানাভাবেই তার স্বাধীনতা খর্ব বিভিন্ন সময় করা হয়েছে এবং এখন তো নানাভাবে আক্রমণের শিকার এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে। দুটো বড় পত্রিকার অফিস, প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হলো, নুরুল কবিরের মতো সম্পাদককে হেনস্থা করা হলো, আমাদের ইতিহাস ঐতিহ্যের উপরে আঘাত আসছে, আমাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো ঐতিহাসিকভাবে দীর্ঘকাল ধরে বাংলাদেশে ক্রিয়াশীল ছিল তাদের উপরে আক্রমণ আসছে। তো আপনি কি মনে করেন যে বিএনপি এই জায়গাগুলোকে আসলে কীভাবে ডিল করবে আগামী দিনগুলোতে? না, আমি অবশ্যই আমি আগেও যেটা বলছি এখন সেখানে বলছি যে বিএনপি কি নিজস্ব বলয়ের মধ্যে থাকা সংবাদ মাধ্যমকে প্রমোট করবে অতীতের মতো বা অন্যান্য দল যেরকম করেছে, নাকি বিএনপি আসলে যারা তাকে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন ছুড়ে দেবে, তাদের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করবে এবং সেই শক্তিকে, সেই ধারাকে প্রমোট করবে? সামগ্রিকভাবে সাংস্কৃতিক পরিসর, গণমাধ্যম, এইসব বিষয়ে এখানে দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে আপনাকে গণমাধ্যম, সংবাদ মাধ্যম সভ্যতার একটা অনিবার্য অঙ্গে পরিণত হয়েছে এবং সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে পাওয়ারকে চ্যালেঞ্জ করা, পাওয়ারকে কোশ্চেন করা এবং সে পাওয়ারকে এই ধরনের কোশ্চেনের মধ্যে দিয়ে অ্যাকাউন্টেবল করা, এবং তখনই কেবলমাত্র একটা রাষ্ট্র সমাজ কিন্তু সে তার দুর্বলতাগুলিকে চিহ্নিত করতে পারবে এবং সেখান থেকে বাইরে থাকতে সে বাধ্য হবে। ফলে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না গণমাধ্যমের উপস্থিতি এবং তার স্বাধীনতা নিয়ে। যারাই এটা খর্ব করতে যাবে তারা সভ্যতার শত্রু, এভাবেই তাদেরকে চিহ্নিত করতে হবে। আর সংস্কৃতির ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যেহেতু এখানে একটা বহুমাত্রিক বৈশিষ্ট্য আছে, আমাদের এখানে বহু ধর্মের অস্তিত্ব আছে, এখানে অ্যানথ্রোপোলজিক্যালি আমাদের এখানে বেশ কয়েকটা ছোট ছোট জাতি আছে, আমাদের এখানে এই ধরনের বহুমাত্রিকতাকে নিয়েই আমাদেরকে কিন্তু সাংস্কৃতিক কাঠামো করতে, কোনো একটা একক সাংস্কৃতিক মূল্যবোধকে এখানে চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। এই দুটো জিনিসকে আমি আগে উল্লেখ করে রাখলাম। এখানে খেয়াল করতে হবে যে এই জন্যই যদি প্রতিটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতা চর্চা করে তখন যদি এই দুটো বিষয় সম্পর্কে আগের থেকেই সজাগ না থাকে, তাহলে তখনই কিন্তু মনে হবে যে দৈনিক সংগ্রামের সম্পাদককে অত্যাচার করাটাকে মনে হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে ফেললাম। তাহলে এই মনোজগতে কিন্তু আবার তখন আবার ডেইলি স্টার বা প্রথম আলো বা নুরুল কবিরকে আক্রমণ করাটাও মনে হবে আমি আরেকটা কোনো মহান কাজ করে ফেললাম। দুর্ভাগ্যজনক হলো যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারা যখন ছিলেন তারা অনেকেই কিন্তু
এরকম একটা মনোজগৎ বহন করতেন এবং এই ভুলটা করেছেন। আমি আগে যে দুটো কথা বললাম যে বহুমাত্রিক সংস্কৃতিকে লালন পালন করাই যে রাষ্ট্র এবং সমাজের যারা নেতৃত্ব দেবেন তাদের দায়িত্ব, তার নিজের চিন্তার বাইরেও হতে পারে, কিন্তু সেটা তাকে রক্ষা করতে হবে। আর গণমাধ্যমেরও এই প্রশ্ন করার ক্ষমতা, চ্যালেঞ্জ করার ক্ষমতাকে তাকে রক্ষা করতে হবে, কারণ সে যেদিন থাকবে না তখন তার পক্ষে গণমাধ্যমই দাঁড়াবে। এবং এটাই হচ্ছে আমাদের শিক্ষা। গত 54 বছরে ক্ষমতাসীন দল যদি কোনো ভুল করে থাকে, যে আমি কারো কথা বলছি না, তা কিন্তু এটাই। সে কারণে মাহমুদুর রহমানের যখন রক্ত ঝরে তখন তো সমস্ত সম্পাদকেরই তো দায়িত্ব ছিল, বাট তা তো হয়নি, এ কথা তো সত্য। মাহমুদুর রহমানের চিন্তার সঙ্গে আমরা একমত না হতে পারি, বাট সেই না হওয়াটাই কিন্তু আবার ঘুরে ফিরে আজকে গিয়ে দেখা যায় যে আরেকজন সম্পাদকের পরে জাস্টিফাইড হয়ে যাবে। এইভাবে যদি আমি অতীতকে আত্মসমালোচনা না করি, না বুঝতে পারি, তাহলে কিন্তু আমি সকল সম্পাদক, সকল গণমাধ্যম, সকল সাংবাদিকের স্বাধীনতাকে আমি কিন্তু নিশ্চিত করতে পারবো না। সংস্কৃতির সমস্ত ফ্যাব্রিক্সকে আমি কিন্তু কনফার্ম করতে পারবো না তার উপস্থিতি। এবং এটার জন্য যে ধরনের কর্তৃত্ব দরকার, সেই কর্তৃত্ব রাষ্ট্রকে অবশ্যই দেখাতে হবে। এবং এটার জন্য একই সঙ্গে একটা ঐক্যমতের চর্চাও কিন্তু করতে হবে। কোনো চেতনার নামে এরকম খণ্ডিত কাজ করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। দর্শক কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। আর মাত্র একদিন পরেই নতুন একটা ইংরেজি বছর শুরু হচ্ছে। নতুন বছরে নতুন একটা নির্বাচন দেখবে, হয়তো বাংলাদেশ দীর্ঘদিন পরে একটা নির্বাচন দেখবে। মানুষ আশা করছে নতুন একটা সরকার তৈরি হবে, সরকারের নতুন সরকার প্রধান হিসেবে হয়তো একজন নতুন নেতাকেও দেখবে এবং নতুন স্বপ্ন। আমরা চাই যে এই নতুনত্ব সব জায়গায়, যে নতুন বছর, নতুন সরকার, নতুন নেতা, নতুন স্বপ্ন, সেগুলো মানুষের প্রত্যাশা পূরণ করুক। এবং এই জায়গায় ঐতিহাসিক কারণেই, ঐতিহাসিক বাস্তবতার কারণেই হয়তো বিএনপি এবং বিএনপি নেতা তারেক রহমানের উপরে অনেক দায়িত্ব এসে পড়েছে, অনেক চ্যালেঞ্জ তাদের সামনে, এবং সেই দায়িত্ব, জনগণের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তাদের উপরে পড়তেছে, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, সেটা পূরণ করবার দায়টা তাদেরকে নিতে হবে। এবং আমরা আশা করি যে এখন পর্যন্ত কথাবার্তায়, আচরণে তারা মানুষের প্রত্যাশা পূরণ করে চলেছেন, কিন্তু মানুষ যেন হোঁচট না খায় অতীতের মতো, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।